হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের অবশ্যই মনে আছে যে লাস্ট ক্লাসে তোমাদেরকে আমি হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করেছিলাম এবং ইন দ্য সেম ওয়ে, নট ইন দ্য সেম ওয়ে, ইন আনাদার সেম ওয়ে আমি তোমাদেরকে কেমিস্ট্রি চ্যাপ্টার 7 আলোচনা করতে চলেছি। তো কেমিস্ট্রি চ্যাপ্টার 7 এ অনেকের অনেক জায়গায় সমস্যা হয় এবং অনেক জায়গায় পেঁচে যায় এবং অনেকে বুঝতেই পারে না যে এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো এই বিষয়ের জন্য আমি তোমাদেরকে সর্বপ্রথম চ্যাপ্টার 7 নিয়ে শুরু করেছি। তো চ্যাপ্টার 7 এ প্রথমে যে জিনিসটা পাই আমরা সেটা হলো ফার্স্ট অফ অল পদার্থের পরিবর্তন। পদার্থের দুই ধরনের পরিবর্তন হয়, যার ভিতরে একটি হলো পদার্থের ভৌত পরিবর্তন এবং আরেকটি হলো রাসায়নিক পরিবর্তন। এখন ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন বোঝার আগে আমরা একটু দেখে নেই যে পদার্থে কেমন পরিবর্তন হয় এবং কি কি সেই পরিবর্তনগুলোর ভিতরে আমরা যদি প্রথমে দেখি সেটা হলো যে ধরো একটি বরফ বরফ গলে পানি হয়েছে, পানি হয়ে যাওয়ার পর সেটা হলো একটি বাতাস জলীয় বাষ্পে পরিণত হয়েছে, এইভাবেই পদার্থে একটা পরিবর্তন হইলো। আমরা যদি অন্য একটা পরিবর্তনের দিকে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে আছে আমাদের একটি লোহা লোহা আমরা কিছুদিন বাতাসে রেখে দিলাম, যেখান থেকে বাতাস থেকে থাকতে থাকতে এটা একটা সময় কয়লা মরিচা ধরে গেল, যেখান থেকে এটা পচে গেল এবং আমরা খাচ্ছি কোন একটা জিনিস, খেতে খেতে ওই জিনিসটা নষ্ট হয়ে গেল এবং নষ্ট হয়ে যেতে না, আমরা একটা জিনিস খেলাম, খাওয়ার পরে ওই জিনিসটা কিছুক্ষণ আমাদের পেটে থাকলো, তারপর এটা হজম হয়ে গেল। এটা কি একটি নর্মাল প্রক্রিয়া? নো, দিস ইজ নট দ্য নর্মাল প্রক্রিয়া। এটি একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয় অথবা একটি ভৌত পরিবর্তনের মাধ্যমে হয়। এখন এটা কিভাবে হচ্ছে? এই পরিবর্তনের মাধ্যমে আমরা হচ্ছে যেটা আমরা এখন জানবো। প্রথমে পদার্থের দুই ধরনের পরিবর্তন হয়, যেটা হলো একটা ভৌত পরিবর্তন, একটি রাসায়নিক পরিবর্তন। পদার্থের পরিবর্তন, আচ্ছা পদার্থের পরিবর্তনগুলো কি? একটি হলো ভৌত পরিবর্তন, আরেকটি হলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, আচ্ছা রাসায়নিক পরিবর্তন। এখন ভৌত পরিবর্তন কি? ভৌত পরিবর্তন হলো কোন একটি পদার্থের যে বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে কিন্তু অভ্যন্তরীণ অবস্থার কোনো পরিবর্তন হবে না, সেটাকেই হলো ভৌত পরিবর্তন। এখন ভৌত পরিবর্তনে যেটা হবে সেটা হলো যে ওই জিনিসটা সেম থাকবে কিন্তু তার অবস্থার পরিবর্তন হবে, সেটা হলো ভৌত পরিবর্তন। আচ্ছা এখন ভৌত পরিবর্তনে আমরা যদি নেক্সট দেখি তাহলে ভৌত পরিবর্তনে আমরা একটি উদাহরণে আসি এবং ভৌত পরিবর্তনের একটি উদাহরণের ভিতরে প্রথমে যেটা আসবে সেটা হলো একটি বরফ দিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে বরফের একটা পরিবর্তন আমরা প্রথমে দেখব, যে একটা পানির সঙ্গে কি H2O। এখন পানি প্রথমে যখন বরফ অবস্থায় থাকে এটা সলিড অবস্থায় থাকে, তখন এটাকে আমরা দেবো S, যেটাকে আমরা বরফ বলে ডাকি। আচ্ছা বরফ হইলো, তারপর আমরা লিখবো এবার পানির আর দ্বিতীয় সংখ্যা, যেটা বরফকে আমরা যখন তাপ দেই তখন এটা তাপ দেওয়ার ফলে এটা হয়ে যাবে লিকুইড, যেটাকে আমরা পানি বলে রাখি। যখন এরপর আসে 3 নাম্বার হলো জলীয় বাষ্প। এখন আমরা প্রথমে দেখতে পারি যে একটা প্রথমে বরফ ছিল, তারপর ওটা তাপ দেওয়ার পরে পানি হয়ে গেছিল, তারপর ওটা জলীয় বাষ্প। এখানে আমরা তিনটা অবস্থা দেখতে পারি, যে তিনটা অবস্থায় পানি ছিল, পানির তিনটা অবস্থা, যেখানে পানি প্রথমে বরফে ছিল কঠিন, তারপরে তরল এবং তারপরে বায়বীয়। তিনটা অবস্থা হওয়ার পরে এটার যে সংকেত ছিল, সংকেতে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। যেটা হলো প্রথমে পানি H2O সংকেতে ছিল, পরে H2O ছিল এবং যখন গ্যাসীয় মানে জলীয় বাষ্পতে ছিল তখন এটার সংকেত H2O ছিল। এইভাবে ভৌত অবস্থায় বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় এবং অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হয় না। মানে পূর্বে যে সংকেতটা থাকে ওই সংকেতটা কখনো চেঞ্জ হয় না, ওই সংকেতটা যেমন আগে ছিল পরেও তেমনই থাকবে। এবার আমরা আসি রাসায়নিক পরিবর্তনে। আশা করি সবার ভৌত অবস্থার পরিবর্তন সম্পর্কে আর কারোর কোনো সমস্যা নাই। তারপর রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, আচ্ছা এখন রাসায়নিক পরিবর্তন কি? রাসায়নিক পরিবর্তন হলো কোন একটি পদার্থ যখন তাপ অথবা চাপ অথবা কোন একটি পদার্থের সংস্পর্শে এলে তা নিজের অবস্থাকে একটি ভিন্ন ধর্মের যৌগতে পরিণত হবে, তাকেই হলো সেই পরিবর্তনটাই হলো রাসায়নিক পরিবর্তন। এখন রাসায়নিক পরিবর্তনে কিছু যদি উদাহরণের দিকে তাকাই তাহলে আমাদের এই বিষয়টা আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। সো দেখি আমরা একটি রাসায়নিক পরিবর্তনে যদি আমরা দেখি যে ক্যালসিয়াম কার্বনেট, যেখানে ক্যালসিয়াম কার্বনেট প্রথমে দিলাম, যেখানে কিছু তাপও দিলাম, তাপ দেওয়ার পরে আমাদের কি হবে Ca ক্যালসিয়াম অক্সাইড, যেখানে ও হবে বড় হাতের, প্লাস আমাদের ক্যালসিয়াম কার্বনেটের পরে আর কি থাকে কার্বন ডাইঅক্সাইড।
এখন দেখো প্রথমে আমাদের কি ছিল, চুনাপাথর। চুনাপাথরকে ক্যালসিয়াম কার্বনেট বলে। এখন চুনাপাথরকে যখন তাপ দিলাম তখন এটা চুনে পরিণত হইলো এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হইলো, CaO এবং CO2 দুইটা ইসে পরিণত হলো। এখন তোমরা দেখো যে ভৌত অবস্থায় কি এরকম কিছু হয়েছিল, সংকেতের কি কোনো পরিবর্তন আসছিল না, কিন্তু এখানে পরিবর্তনটা চলে আসছে। সো আমরা বুঝতে পারি যে রাসায়নিক পরিবর্তনে এটা বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে, বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে না। আচ্ছা, এখন আমরা যদি আরো একটা উদাহরণ দিই তাহলে আমরা এই জিনিসটা আরো ভালো মতো ক্লিয়ার হবে, যেটা হলো একটা কি ছিল, হ্যাঁ, CH4+2O2। আচ্ছা, এখন দেখো আমরা এখানে মিথেন আছে, সাথে মিথেন আছে, তারপরে আমাদের সাথে অক্সিজেন আছে। এখন এমন কিছু এই জায়গায় উৎপন্ন হওয়ার কথা যেটা আমাদের এটার সাথে একটি সংকেতের মিল থাকবে, কিন্তু আমাদের উৎপন্ন এমন কিছু হবে যেটা এই ভাষার সাথে এই ভাষার কোনো সম্পর্ক থাকবে না। ওইটাই হলো রাসায়নিক পরিবর্তন। থাকবে একটা জিনিস কিন্তু উৎপাদে অন্য একটা জিনিস উৎপন্ন হয়ে যাবে। আমরা যদি আরো ডিপলি দেখি তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হবে, এইভাবে এইভাবে আমাদের দেখো, আমাদের এই যে বিক্রিয়ক ছিল এতটুকু বিক্রিয়কে, এবং আমরা যদি পরবর্তীতে দেখি আমাদের উৎপাদ, সরি, এইটার সাথে আমাদের এইটার কোনো মিল নেই। তো আমরা বুঝতে পারতেছি যে এই জায়গায় একটি রাসায়নিক পরিবর্তন হয়েছে যেখানে পূর্বের অবস্থা এবং পরের অবস্থার সাথে মিল নেই, যেখানে আমাদের একটি তাপ অথবা চাপের উপর ভিত্তি করে এটি নিজের অবস্থার পরিবর্তন করেছে এবং ভিন্ন একটি যৌগ উৎপন্ন হয়েছে। এটা ছিল CH4 এর একটি যৌগ, এবং পরবর্তী এই পাশে আমাদের হয়েছিল কার্বন ডাই অক্সাইড, যেটা হলো অক্সিজেন এবং কার্বনের একটি যৌগ। আমাদের যে যৌগটা ছিল যৌগটা পরিবর্তন হয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটি একটি রাসায়নিক পরিবর্তন। এইভাবে রাসায়নিক পরিবর্তন এবং পদার্থের যে ভৌত পরিবর্তন, এটা আমরা এখন বুঝতে পারলাম। তো পরবর্তীতে আমাদের যেটা আসে সেটা হলো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ একটু দেখি আমরা। প্রথমে আসে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। এখন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ বিভিন্ন ধরনের হয়, হইতে পারে এটা তাপের উপর ভিত্তি করে, অথবা দিকের উপর ভিত্তি করে, অথবা আমাদের হইতে পারে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে। এইভাবে আমাদের তা বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে আমাদের বিভিন্নভাবে ভাগ হইতে থাকবে যে রাসায়নিক বিক্রিয়া। প্রথমে আমাদের যে দিক বিবেচনা, দেখো সবাই দিক বিবেচনা, সরি, আচ্ছা, দিক বিবেচনায় প্রথমে আসে একমুখী বিক্রিয়া। একমুখী আর একটা হলো বহুমুখী। আচ্ছা, এখন একমুখী বিক্রিয়া কি? আচ্ছা, একমুখী বহুমুখী বলার আগে আমরা একটু যদি ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাবো যে একমুখী বিক্রিয়া, যে বিক্রিয়া বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং সেগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে না, সেটা হলো একমুখী বিক্রিয়া। এবং উভমুখী বিক্রিয়া কি? উভমুখী বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হতে পারে, কিন্তু উৎপাদ পদার্থ বিক্রিয়া করে না, উৎপাদে পরিণত হয় এবং উৎপাদে পরিণত হওয়ার ফলে সেটা আবার পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে, তাকে বলা হয় উভমুখী বিক্রিয়া। এখন যদি একমুখী বিক্রিয়ার ভিতরে আসি তাহলে এটা হবে কিছুটা এরকম, যেটা উৎপাদ্য বিক্রিয়ক আচ্ছা, যেহেতু তোমাদের একটু চাপাই দিই, আচ্ছা গেল, যাই হোক, সমস্যা নাই। আমরা এখানে যাই, জাস্ট পরের লাইনে লিখি উৎপাদ। হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের একমুখী বিক্রিয়াগুলো জাস্ট এরকম হবে যে একটা বিক্রিয়া থাকবে, বিক্রিয়ক কি? আচ্ছা, বিক্রিয়ক কি জিনিস আমরা এটা একটু দেখি, যে আমাদের এই পাশে, আচ্ছা সরি, আচ্ছা, বিক্রিয়ক, এই যে বিক্রিয়ক যে আমাদের যে একটা তীর চিহ্নটা ছিল, তীর চিহ্ন যে এই পাশের যে ফরম্যাট, এই ফরম্যাটটাকে আমরা বলি বিক্রিয়ক, এবং এই পাশের যেটা থাকে ওইটাকে আমরা বলি উৎপাদ। এবং বিক্রিয়ক আর উৎপাদ সবাই অবশ্যই বুঝতে পেরেছি। এখন আমরা দেখবো এইখানে উভমুখী বিক্রিয়াটা কিরকম। প্রথমে আগে বিক্রিয়কটা আসবে, মানে এই সাইডের টুক, পরে আসবে ওই সাইডের টুক।
বিক্রিয়ক, তারপরে আমাদের চিহ্নটা জাস্ট দেখো, আমাদের এরকম একটা চিহ্ন আসবে, তারপরে এখানে আসবে উৎপাদ। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছো যে এইভাবে একটা বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করতে পারবে জাস্ট একমুখী বিক্রিয়ায়। সেটা আবার পুনরায় উৎপাদ আবার বিক্রিয়কে ফিরতে পারবে না। কিন্তু এই যে উভমুখী বিক্রিয়া এই জিনিসটা সম্ভব, যেখানে বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত করতে পারবে এবং উৎপাদ পদার্থ পরবর্তীতে পুনরায় বিক্রিয়কে ব্যাক করতে পারবে, সেটা হলো উভমুখী বিক্রিয়া। এখন চলো তোমাদের একটি উদাহরণের মাধ্যমে এটা আরো ভালো মতো ক্লিয়ার করি। প্রথমে আসি একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কি বললাম, তোমাদের অবশ্যই মনে আছে যে একমুখী বিক্রিয়া কি। এখন একমুখী বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে, কিন্তু উৎপাদ পদার্থ পুনরায় বিক্রিয়কে ব্যাক আসতে পারে না, মানে ফেরত আসতে পারে না, তাকে একমুখী বিক্রিয়া বলে। সো আমরা একমুখী বিক্রিয়ার কি উদাহরণ দিই, যেটা হলো একটা ক্যালসিয়াম অক্সাইড CaCO3 প্লাস, আচ্ছা প্লাস না আমরা, হ্যাঁ, যেখানে কিছু তাপ দিলাম, তার ফলে আমাদের কি হবে, আর কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখন দেখো কি হয়েছে এখানে, কি জানি, এটা একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কেন? কারণ এই যে আমরা প্রথমে কি লিখছি, চুনাপাথর। চুনাপাথর লেখার পরে আমাদের কি হয়েছে যে চুনাপাথর বিক্রিয়া তাপ দেওয়ার ফলে এটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে প্রথমে চুন আসছে, চুন আসার পরে আমাদের কার্বন ডাইঅক্সাইড আসছে। কার্বন ডাইঅক্সাইড যেহেতু উৎপন্ন হয়েছে, উৎপন্ন হওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড উড়ে গেছে। উড়ে যাওয়ার পরে এটা আর পুনরায় এই কি চুনের সাথে বিক্রিয়া করতে পারবে না। চুনের সাথে বিক্রিয়া না করার কারণে এটা পুনরায় ক্যালসিয়াম কার্বনেটে আর রূপ ধারণ করতে পারবে না। এইভাবে একমুখী বিক্রিয়া একটা স্থানে যায়, শেষ হয়ে যায় এবং পুনরায় নিজের স্থানে আর ফিরে আসতে পারে না। যে কারণে একমুখী এটা চলতে থাকে এবং এটা বিক্রিয়া করে উৎপাদে চাইতে পারে, কিন্তু উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে আসতে পারে না। সো হয়তো আমি বুঝতে পারলাম যে আমাদের একমুখী বিক্রিয়া গেল। এবার জাস্ট একমুখী বিক্রিয়া যদি আমরা বুঝি, তাহলে আমরা বহুমুখী বিক্রিয়াও বুঝতে পারবো। খুব সহজ বহুমুখী বিক্রিয়া, যেটা হলো বহুমুখী বিক্রিয়া। প্রথম বহুমুখী বিক্রিয়ার একটাই সংজ্ঞা দেই, যেটা যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে এবং উৎপাদ পদার্থ পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে, তাকে উভমুখী বিক্রিয়া বলে। আচ্ছা, এখন উভমুখী বিক্রিয়ায় যদি আমরা কিছু দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে যদি ধরো নাইট্রোজেন, যেটা গ্যাসীয় অবস্থায় আছে, পরবর্তীতে আমরা যদি আরো একটা জিনিস দেখি, হাইড্রোজেন, যেটাও গ্যাসীয় অবস্থায় আছে, আচ্ছা গেল। তারপরে আমাদের এখানে হবে অ্যামোনিয়া, NH3, আচ্ছা গেল, সেখানে 2। এটা গেল আমাদের একটি একমুখী বিক্রিয়া। এখন এটা কিভাবে এটা হলো আমাদের উভমুখী বিক্রিয়া। এখন কিভাবে এটা উভমুখী বিক্রিয়া, আমি তোমাদের মনে আছে বলছিলাম যে উভমুখী বিক্রিয়া কি হবে, যেখানে দুই বিক্রিয়ক এবং উৎপাদ চাইলে নিজেদের স্থান বিনিময় করতে পারবে। যেখানে একমুখী বিক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রেট কি জানি অ্যামোনিয়া উৎপন্ন করতে পারবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা যেহেতু গ্যাসীয় অবস্থা আছে, তাই ওরা চাইলে অ্যামোনিয়া তৈরি করতে পারবে। আবার অ্যামোনিয়া ভেঙে যায়, আবার এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন সিঙ্গেল ভাবে চলে আসতে পারবে। এইভাবে একটি রাসায়নিক বিক্রিয়ায় একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া হয়ে থাকে, যেখানে উভমুখী বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদ হইতে পারে, উৎপাদ থেকে বিক্রিয়ক হইতে পারে। আচ্ছা, তারপরে আমাদের একমুখী গেল। তারপরে আসে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন। তাপ বিবেচনায় আমাদের রাসায়নিক বিক্রিয়া দুই ভাগে বিভক্ত, যার ভিতরে একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া এবং আরেকটা হলো তাপ হারি বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া কি, প্রথমে দেই যে দিক বিবেচনায়, দিক না, এটা হলো তাপ বিবেচনায়। তাপ বিবেচনায় মানে তাপের ভিত্তিতে, আচ্ছা তাপ ভিত্তিতে কি তাপ উৎপাদী। তাপ উৎপাদী আর একটা হলো তাপ হারি।
আচ্ছা, এখন আসি তোমাদের যে মেইন যে জিনিসটা, সেটা হলো যে তাপ উৎপাদী এবং তাপ হারি। তাপ উৎপাদী, আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া কি এবং তাপ হারি বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, এবং যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় বা তাপ হারায় তাকে বলে তাপ হারি বিক্রিয়া। এখন যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটাই তাপ উৎপাদী বিক্রিয়া, এবং যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ হারাবে সেটাই হলো তাপ হারি বিক্রিয়া। এখন এটা কিভাবে, তোমাদের একটি উদাহরণ দেওয়ার মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করছি। দেখো, আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় যাই, এখন একটা রাসায়নিক বিক্রিয়া যদি দিই, সেখানে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে তা আমরা ডেলিজ অথবা বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে। যেখানে আমরা একটা দিলাম 2+, এটা একটা উভমুখী বিক্রিয়া, যেটা তোমাদের একটু আগেই দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা বিক্রিয়া, যেখানে আমরা বুঝতে পারলাম না যে এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি এটা একটি তাপ হারি বিক্রিয়া। তো এটা কি ধরনের বিক্রিয়া আমরা এখনই বুঝতে পারবো, জাস্ট দেখো। এখন দেখো, আমরা যে এই বিক্রিয়াটা লিখছি, লেখার পরে আমরা দেখবো যে এটা আমাদের বিক্রিয়ার শেষে 92, আমাদের উৎপাদে +92 কিলো জুল উৎপন্ন হয়েছে। এখন এই যে আমাদের একটা বিক্রিয়া, যে বিক্রিয়া আমরা দেখতে পেলাম যে বিক্রিয়ায় উৎপাদে আমাদের সামথিং কিলোজুল উৎপন্ন হয়েছে। এখন এটা একটি যেহেতু প্লাস উৎপন্ন হয়েছে, তাই আমরা বুঝতে পারলাম এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন ধরো, এটা তোমাদের পরীক্ষার হলে অথবা বিভিন্ন তোমরা ধরো এসসি পরীক্ষা দিতে গেলে, তোমাদের এসসি পরীক্ষা অথবা বিভিন্ন জায়গায় এইটা প্রশ্নটা এইভাবে আসতে পারবে, এইভাবে নাও আসতে পারে। তো ওই জায়গায় প্রশ্নটাতে তাপ উৎপাদী নাকি তাপ হারি তোমরা কিভাবে আইডেন্টিফাই করবা? এখন জাস্ট আমাদের বিক্রিয়াটা দেওয়া আছে অবশ্যই। আচ্ছা দেখো, বিক্রিয়াটা দেওয়ার পরে আমাদের কি হলো, একটা ডেলএইচ দেওয়া আছে। ডেলএইচ দেওয়ার পরে আমাদের কি জাস্ট ডেলএইচ এইভাবেও দিতে পারে, অথবা আমাদের ডেলএইচ দেওয়ার আগে আমাদের এইভাবেও দিতে পারে। আচ্ছা, সমান সমান আমাদের দিল -92 কিলোজুল। আচ্ছা, এখন তোমরা দেখো, এই জায়গায় -92 কিলোজুল দেওয়া আছে, এর মানে কি এই যে বিক্রিয়াটা একটি তাপ হারি বিক্রিয়া? অবশ্যই না। যখন আমাদের বিক্রিয়ায় উৎপাদ, এটা হলো একটা বিক্রিয়ক এবং এটা হলো একটা উৎপাদে যখন +92 দেওয়া থাকবে, তখন আমরা বুঝবো এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া। যদি আমাদের বিক্রিয়ার শেষে ডেলএইচ দেওয়া থাকে, এটা হলো ডেলএইচ, ডেলএইচ এর শেষে যদি আমাদের ডেলএইচ সমান মাইনাস, যদি মাইনাস দেওয়া থাকে, মাইনাস সামথিং দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো ওটা একটি তাপ উৎপাদী। যদি আমাদের প্লাস সামথিং দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো ওটা হলো তাপ উৎপাদী। যদি আমাদের মাইনাস দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো ওটি একটি তাপ উৎপাদী। যদি আমাদের প্লাস দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো একটি তাপ হারি বিক্রিয়া। এইভাবে আমরা যদি উৎপাদে পাই, তাহলে আমরা বুঝবো যে এটি একটি উৎপাদ। যদি প্লাস অবস্থায় থাকে, তাহলে আমরা বুঝবো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। যদি আমাদের ডেলএইচ এ মাইনাস দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। যদি আমাদের মাইনাস ডেলএইচ এ দেওয়া থাকে, মনে রাখবে, যদি ডেলএইচ এ মাইনাস দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো তাপ উৎপাদী। মাইনাস হলে তাপ উৎপাদী ডেলএইচ এ থাকলে, যদি নরমালি দেওয়া থাকে প্লাসে, তাহলে আমরা বুঝবো এটা একটি তাপ উৎপাদী। যদি এখানে মাইনাসে থাকতো, তাহলে আমরা বুঝতে পারবো তাপ হারি। তো আমাদের অবশ্যই প্লাস মাইনাসের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো আমরা নেক্সটে যাই, যদি নেক্সটে আমরা দেখতে পাবো যে তাপ হারি বিক্রিয়া। এখন তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে অনেকগুলো আছে, যার ভিতরে আমি তোমাদেরকে একটা দিই, যেটা হলো, তো এখন বিক্রিয়াটা দেখো, আমি একটা বিক্রিয়া লিখি 2+ O2। আচ্ছা, বিক্রিয়াটা লিখলাম, লেখার পর আমরা এখন কি করব, জাস্ট আমাদের এই জায়গায় মাইনাস, এটা মাইনাস চিহ্ন, 180 কিলো জুল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়াটা একটি তাপ হারি বিক্রিয়া। এখন 180 হবে এখানে। আচ্ছা, এই বিক্রিয়াটা আমরা জাস্ট দিলাম। বিক্রিয়াটি দেওয়ার পরে আমরা জাস্ট এইভাবে আমাদের বিক্রিয়াটি থাকতে পারে, অথবা এই বিক্রিয়াটি একটু অন্যভাবেও থাকতে পারে। অন্য কিভাবে এই বিক্রিয়াটা থাকতে পারে, সরি টু সে, আমাদের আসতেছে না, আসলো না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আমরা জাস্ট এই বিক্রিয়াটা আমরা আরেকবার লিখি। আচ্ছা, যেখানে আমরা আমাদের বিক্রিয়াটা জাস্ট শেষ, বিক্রিয়া শেষে আমরা জাস্ট দেবো যে একটা ডেলএইচ দেওয়ার পরে আমাদের আসলো
প্লাস 180, আচ্ছা 180 মানে তোমাদের নিচে লিখে দিই, 180 কিলো জুল। আচ্ছা, তো যেহেতু ডেল এইচ আমাদের প্লাস আছে, ডেল এইচ যদি প্লাস থাকে তাহলে আমরা বুঝবো এটা কি তাপ হারি বিক্রিয়া, যদি আমাদের ডেল এইচ মাইনাস থাকে তাহলে আমরা বুঝবো এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। অবশ্যই তোমাদের এই জায়গাতেও ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা তোমাদের বিক্রিয়া তাপ বিবেচনায় দুইটা ধরনের বিক্রিয়া হয়, একটা হলো তাপ উৎপাদী এবং আরেকটা হয় হলো তাপ হারি। এখন তাপ উৎপত্তি তাপ হারি বিক্রিয়ার শেষে আমরা তোমাদের এখন যেটা যাবো সেটা হলো ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে। ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে একটি রাসায়নিক বিক্রিয়া দুই ভাগে বিভক্ত হয়, একটি হলো রেডক্স বিক্রিয়া এবং একটি নন রেডক্স বিক্রিয়া। আচ্ছা, স্থানান্তর ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত, একটা হলো রেডক্স বিক্রিয়া আর একটা নন রেডক্স বিক্রিয়া। একটা নন রেডক্স। এই দুইভাবে বিক্রিয়া হয়। এখন রেডক্স মানে কি? রেডক্স মানে জারণ, আর নন রেডক্স মানে রেডক্স মানে জারণ বিজারণ, এবং নন রেডক্স মানে জারণ বিজারণ নয়। এখন আমরা দেখি যে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স মানে কি? জারণ বিজারণ। আর নন রেডক্স মানে জারণ বিজারণ নয়। মানে রেডক্স বিক্রিয়াতে আমাদের জারণ বিজারণ অথবা ইলেকট্রন স্থানান্তর হবে এবং নন রেডক্স বিক্রিয়ায় আমাদের ইলেকট্রন স্থানান্তর হবে না, এটাই আমরা বুঝতে পারবো। নন রেডক্স বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া মানে রেডক্স বিক্রিয়াতে কয়েকটা আরো নতুন বিক্রিয়া আছে, এবং নন রেডক্স বিক্রিয়াতেও আমাদের দুইটা বিক্রিয়া আছে যেগুলো আমরা সামনে দেখতে পাবো, যার ভিতরে আমরা একটি দেখতে পাচ্ছি জারণ বিজারণ ঘটে না, যেটা নন রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণ নয়। আচ্ছা, এখন আমরা জারণ বিজারণ সম্পর্কে আগে দেখি, তারপর আমরা দেখবো যে জারণ বিজারণ নয় অর্থাৎ নন রেডক্স। প্রথমে রেডক্স সম্পর্কে আমরা একটু ধারণা নেই। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নন রেডক্স বিক্রিয়া। এবং নন রেডক্স বিক্রিয়া কি? নন রেডক্স বিক্রিয়া হলো যেখানে ইলেকট্রন স্থানান্তর হয়, ইলেকট্রন স্থানান্তর হয়, সেটা হলো রেডক্স বিক্রিয়া। তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি হলো সংযোজন বিক্রিয়া। দেখো, সংযোজন বিক্রিয়া, যে সংযোজন বিক্রিয়া রেডক্স বিক্রিয়াতে প্রথমে আমরা পাই সংযোজন বিক্রিয়া, পরবর্তীতে আমরা পাই বিয়োজন বিক্রিয়া, পরবর্তীতে আমরা পাই প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। এই যে চারটা বিক্রিয়া আছে, এই চারটা বিক্রিয়া অনেক বেশি সহজ, এবং এই চারটা বিক্রিয়ায় আমাদের ইলেকট্রন স্থানান্তরে অংশ নেয়। এবং পরবর্তী আমাদের আরো দুইটা বিক্রিয়া পাবো, যেটা হলো প্রশমন বিক্রিয়া এবং আরেকটা হলো অদক্ষেপণ বিক্রিয়া। তো আমরা যে বাকি দুইটা আছে সেটাতে যাই। তার আগে আমরা সংযোজন বিক্রিয়াতে। সংযোজন বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে মিলিত হয়ে একটি মাত্র যৌগ গঠন করে বা মৌল গঠন করে তাকেই বলে, সেই প্রক্রিয়াকে বলে সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়া আমরা বুঝতে পারছি। এখন সংযোজন বিক্রিয়ায় দুইটা জিনিস থাকবে, দুইটা জিনিস একত্রিত হয়ে একটি মাত্র যৌগ বা মৌল উৎপন্ন হবে, সেটাই হলো সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়াতে আমরা দেখবো যে আমরা ধরো কি লিখবো, হলো না কেন? হ্যাঁ, পরবর্তীতে আমাদের হলো একটা মাত্র বিক্রিয়া। বুঝতে পারছো যে সংযোজন বিক্রিয়ায় দুইটা জিনিস বিক্রিয়া করার পরস্পরের সাথে বিক্রিয়া করে একটি মাত্র যৌগ অথবা মৌল উৎপন্ন করবে, সেটাই হলো সংযোজন বিক্রিয়া। যে সংযোজন বিক্রিয়ায় প্রথমে আমরা পেলাম হলো একটা ফেরাস সালফেট, ফেরাস ক্লোরাইড, তারপরে আমরা একটা ক্লোরিন পেলাম। যে ক্লোরিন দুইটা পরস্পরের সাথে বিক্রিয়া করে আমরা পেলাম ফেরাস ক্লোরাইড, ফেরা ক্লোরাইড, তারপরে আমরা
আরো একটা বিক্রিয়া যদি দেই, যেমন আমাদের এখানে প্রথমে কি আসছিল, একটা, তার সাথে আরো একটা, হ্যাঁ, যেখানে একটার সাথে আরেকটা বিক্রিয়া করছিল, দুইটা জিনিস বিক্রিয়া করে মাত্র একটা জিনিস উৎপন্ন করি, সংযোজন বিক্রিয়া। পরবর্তীতে আমরা যদি আরো একটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে আমরা কি দেখতে পাই, হ্যাঁ, পরবর্তীতে আমরা আরো একটা জিনিস দেখবো, যেটা হলো, সরি, তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমাদের বিক্রিয়কে দুইটা জিনিস ছিল এবং উৎপাদে একটি মাত্র যৌগ উৎপন্ন হয়েছে, তাই এটা একটি সংযোজন বিক্রিয়া। পরবর্তীতে আমরা এখন যেটা আসবো সেটা হলো বিয়োজন বিক্রিয়া। এখন বিয়োজন বিক্রিয়াগুলো কিরকম হয়? বিয়োজন বিক্রিয়াগুলোতে হয় হলো যে বিয়োজন বিক্রিয়া একটি মানে সংযোজন বিক্রিয়ার উল্টাই হলো বিয়োজন বিক্রিয়া। ও তার আগে যে জিনিসটা তোমাদের একটি মিস হয়ে গেছে সেটা হলো সংশ্লেষণ বিক্রিয়া। এখন সংশ্লেষণ বিক্রিয়া কি? জাস্ট এই যে তোমরা এই বিক্রিয়ার দিকে যদি একবার তাকাও, এটা না, এটা, এই বিক্রিয়াতে কি দেখতে পাচ্ছি আমরা? বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে প্রথম বিক্রিয়াতে ফেরাস ছিল, আবার ক্লোরিন ছিল, মানে কি ছিল, লোহা ছিল এবং ক্লোরিন ছিল, যেখানে আমরা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস একসাথে ছিল, মানে এটা একটি যৌগ আর এটা একটি মৌল, একটা যৌগ এবং একটা মৌল মিলে একটা যৌগ গঠন হয়েছিল। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এটা কি ছিল, একটি নাইট্রোজেন যেটা হলো একটি মৌলিক পদার্থ এবং হাইড্রোজেন যেটাও আরেকটা মৌলিক পদার্থ। এখন মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে ওই সকল পদার্থ পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে। এখন মৌলিক পদার্থের ভিতরে যেমন আমরা যদি সোনাকে ধরি, তাহলে সোনার ভিতরে যদি আমরা ভাঙি, আমরা কিন্তু সোনার ভিতরে লোহা অথবা আমরা এই কাঠ অথবা অন্য কোনো জাতের কিছু পাই না। আমরা সোনাকে ভাঙলে সোনাই পাই এবং রূপাকে ভাঙলে আমরা রূপাই পেয়ে থাকি, যেগুলো মৌলিক পদার্থ। এবং এই যে যেমন নাইট্রোজেনকে আমরা যদি ভাঙি, এই জায়গায় নাইট্রোজেনের সাথে অন্য কিছু নাই, হাইড্রোজেনের সাথে অন্য কিছু নাই, তাইলে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। যে মৌলিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে একটি যৌগ গঠন করবে, সেটা হলো সংশ্লেষণ বিক্রিয়া। যেমন এই টোটাল বিক্রিয়াটি হলো একটি সংশ্লেষণ বিক্রিয়া। বুঝতে পারছো? এটা হলো একটি সংশ্লেষণ বিক্রিয়া। এটা হলো একটি সংশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, তো গেল আমাদের সংযোজন বিক্রিয়ার সাথে সংশ্লেষণ বিক্রিয়ার একটি লিঙ্ক আছে। তো পরবর্তীতে আমরা আসি বিয়োজন বিক্রিয়া। এখন বিয়োজন বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক ভেঙে একাধিক উৎপাদ উৎপন্ন করবে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। এখন বিয়োজন বিক্রিয়া যদি আমরা একটা তাকাই, তাহলে আমরা একটা উদাহরণের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা প্রথমে পাবো PCl5। এখন এই PCl5 কে আমরা কি বলি? ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড প্রথমে ভেঙে PCl3 সাথে আমাদের একটি ক্লোরিন উৎপন্ন হবে। আচ্ছা, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস ভাঙছে এবং আমাদের সংযোজন বিক্রিয়া কি হয়েছিল, দুইটা বিক্রিয়কে দুইটা জিনিস ছিল, যে দুইটা জিনিস পরস্পরের সাথে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছিল। কিন্তু এখানে কি হয়েছে যে বিক্রিয়কে একটা জিনিস ছিল যেটা ভেঙে দুইটা পদার্থ বের হয়েছে, যে কারণে আমরা এটা বলতে পারি যে সংযোজন বিক্রিয়ার উল্টাই হলো বিয়োজন বিক্রিয়া। তো আমরা এখানে বুঝতে পারলাম বিয়োজন বিক্রিয়ায় একটা ভাঙবে, একটা জিনিস থাকবে বিক্রিয়কে, যে একটা জিনিস ভেঙে আমাদের দুইটা জিনিস উৎপন্ন হবে। আচ্ছা, তো আমরা পরবর্তীতে আসি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি? অধিক সক্রিয় মৌল কোনো কম সক্রিয় মৌলের সাথে বিক্রিয়া করে নিজের স্থানকে প্রতিস্থাপিত করে নতুন একটি যৌগ উৎপন্ন করে, তাকেই বলে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার তোমাদেরকে একটি উদাহরণ দিই। উদাহরণ হলো প্রতিস্থাপন বিক্রিয়ার একটি প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে আমরা দেবো জিঙ্ক প্লাস আচ্ছা, এখন আমরা এটা হলো একটি অধিক সক্রিয় মৌল, যেটা একটি কম সক্রিয় মৌল হাইড্রোজেন, যার সাথে নিজের স্থানকে প্রতিস্থাপিত করে নতুন একটি যৌগে পরিণত হবে। আর যে এই জায়গায় আমাদের হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে সরায় দিয়ে একটি আলাদা স্থানে বসায় দিবে। যদি আমরা সেটা করি, তাহলে আমরা দেখতে পাবো জিঙ্ক সালফেট যার সাথে হাইড্রোজেন। পারফেক্ট। আমাদের যে অধিক সক্রিয় মৌল ছিল জিঙ্ক এবং কম সক্রিয় মৌল ছিল হাইড্রোজেন,
পরস্পরের সাথে বিক্রিয়া করে যে হাইড্রোজেন কম সক্রিয় নিজের স্থানকে প্রতিস্থাপিত করে যে নতুন একটি যৌগ উৎপন্ন করলো এবং যে কম সক্রিয় ছিল সে আলাদা হয়ে গেল। এইভাবে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা বুঝতে পারলাম এবং পরবর্তীতে আমাদের যেটা আসে সেটা হলো দহন বিক্রিয়া। এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসা দুইটা বিক্রিয়ার ভিতরে হলো একটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া এবং আরেকটি হলো দহন বিক্রিয়া। এখন প্রতিস্থাপন বিক্রিয়া অবশ্যই সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের ফাইনালি দহন বিক্রিয়া, এবং দহন বিক্রিয়ার মাধ্যমে তোমাদের নন রেডক্স বিক্রিয়া শেষ হয়ে যাবে। এবং দহন বিক্রিয়া কি? দহন বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ বাতাসে অক্সিজেনের উপস্থিতি পুড়িয়ে তাকে অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে বলে দহন বিক্রিয়া। এখন দহন বিক্রিয়াতে কি কি আছে? দহন বিক্রিয়াতে একটা মৌল থাকবে যে মৌলের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপাদে অক্সাইড সমৃদ্ধ একটি যৌগ উৎপন্ন হবে, সেটা হলো দহন বিক্রিয়া। এখন দহন বিক্রিয়ার আমরা যদি একটা সংজ্ঞা দিই তাহলে আমরা আরো ভালো মতো দহন বিক্রিয়াটি বুঝতে পারবো। প্লাস তাপ উৎপন্ন হবে। আচ্ছা, তো এইভাবে আমরা দেখতে পেলাম যে একটা জিনিস ছিল যেটা হলো মিথেন। মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলো, অক্সিজেন বিক্রিয়া থাকার পরে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো এবং তার সাথে মানে যে অক্সাইড সমৃদ্ধ মৌল উৎপন্ন হলো সেটা হলো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ার সংজ্ঞাটা কি ছিল? যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল বা যৌগ অক্সিজেনের উপস্থিতিতে পড়িয়ে অক্সাইড উৎপন্ন করবে। এই যে অক্সাইড উৎপন্ন হয়েছে, অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে পানি উৎপন্ন হয়েছে, যে কারণে অক্সাইড মৌল উৎপাদে উৎপন্ন হয়েছে, যে কারণে এটি একটি দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া কিভাবে হবে? যে অক্সিজেনের উপস্থিতিটা থাকতে হবে। যদি অক্সিজেন উপস্থিত না থাকে দহন বিক্রিয়ায় তাহলে এটা দহন বিক্রিয়া হবে না। আচ্ছা, তারপরে আমরা আসি নন রেডক্স বিক্রিয়া। এখন নন রেডক্স বিক্রিয়া কি? এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত যতগুলো বিক্রিয়া দেখতে পেলাম সবগুলো বিক্রিয়া ছিল ইলেকট্রন স্থানান্তর করতে পারতো। যেমন একটা ইলেকট্রন যদি কম থাকতো সে তাহলে বেশির কাছ থেকে কিছু ধার করতো। যদি কোনো কারো কাছে বেশি পরিমাণে ইলেকট্রন থাকতো সে কম ইলেকট্রনবাহী যে মৌলগুলো ছিল তাদেরকে দান করে দিত। এইভাবে ইলেকট্রন স্থানান্তর করে। এখন আমরা একটু আগে যেগুলো করলাম রেডক্স বিক্রিয়াটা ইলেকট্রন স্থানান্তর ঘটে থাকে। কিন্তু যে নন রেডক্স বিক্রিয়ায় কোনো ইলেকট্রন স্থানান্তর হয় না। কেন? সবগুলা একদম পুরা কি বলে ক্ষয়রাতি যে মৌলগুলো থাকে সেগুলো মিলে এই বিক্রিয়াগুলো করা হয়, যে কারণে কোনো প্রকার ইলেকট্রন স্থানান্তর ঘটে না। এখন নন রেডক্স বিক্রিয়া দুই ধরনের। প্রথমে যদি নন রেডক্স বিক্রিয়ার ভিতরে আমরা একটা তাকাই তাহলে আমরা পাবো প্রশমন বিক্রিয়া, এবং প্রশমন বিক্রিয়া তারপরে আমরা পাই অধঃক্ষেপণ বিক্রিয়া। এখন আসি প্রশমন বিক্রিয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বিক্রিয়ার গুলো তালিকা করা হয় তার ভিতরে শীর্ষে থাকবে প্রশমন বিক্রিয়া। এখন প্রশমন বিক্রিয়া কি? আচ্ছা, প্রশমন বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়া একটি অ্যাসিড এবং একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে একটি লবণ উৎপাদে লবণ ও পানি উৎপন্ন করে, তাকেই প্রশমন বিক্রিয়া বলে। দেখো একটু ভালো মতো যে আমরা একটু কালার চেঞ্জ করি। আচ্ছা, প্রথমে আমাদের একটি অ্যাসিড সাথে একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে আমরা কি বলি? তাকে হলো প্রশমন বিক্রিয়া। এখন প্রশমন বিক্রিয়ায় আমরা যদি আরো ডিপলি ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাবো যে যদি আমরা প্রথমে একটা ক্ষার আগে দিই, NaOH, আর থাকে আমাদের অ্যাসিডে আমরা যদি দিই HCl। আচ্ছা, তারপরে আমাদের লবণ। এখন আমাদের লবণ উৎপন্ন হবে, যে লবণটা কি? লবণটা হলো NaCl, সোডিয়াম ক্লোরাইড। তার সাথে পানির সঙ্গে তো আমরা সবাই জানি অবশ্যই H2O। আচ্ছা, এখন আমি তোমাদের এটা ব্রেকডাউন করি যে এটা কিভাবে হইলো। এখন প্রথমে আমরা দেখো যে আমাদের একটা ক্ষার থাকার কথা ছিল, যে ক্ষারটা কি ছিল? যে সোডিয়াম হাইড্রোক্সাইড। যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমাদের কি উৎপন্ন? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটা অ্যাসিড, যে অ্যাসিডটা ছিল HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করার ফলে আমাদের উৎপন্ন হলো সোডিয়াম ক্লোরাইড। যে সোডিয়াম ক্লোরাইড একটি লবণ, লবণের সাথে পানি। তো এই জায়গায় আমরা বুঝতে পারলাম যে প্রশমন বিক্রিয়াটা কিভাবে হয়। একটা অ্যাসিড এবং একটা ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এইভাবে আমরা প্রশমন বিক্রিয়াটা বুঝতে পারলাম। নেক্সট আমরা এখন যেটাতে যাব সেটা হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া কি? অধঃক্ষেপণ বিক্রিয়া এই হলো তোমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া মানে পাত্রের নিচে তলানি পড়া। এখন আসি অধঃক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞা নিয়ে।
অধঃক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদ উৎপন্ন করে তাকেই অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। চলো এবার দেখে আসা যাক যে অধঃক্ষেপণ বিক্রিয়ার উদাহরণ এবং তার যে বিক্রিয়াগুলো কিরকম হয় তা দেখা যাক। প্রথমে আমরা একটা বিক্রিয়া দেখতে চলেছি যে বিক্রিয়াটা কিছুটা এরকম, যে আমরা প্রথমেই বলেছি যে এটার বিক্রিয়াতে একটি অধঃক্ষেপণ চিহ্ন আসবে যেটা অধঃক্ষিপ্ত হবে, পাত্রের তলায় তলানি পড়বে। প্রথমে আমরা যদি দেই একটি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড যেটা অ্যাকুয়াসে থাকবে যেহেতু দ্রবণীয় বিক্রিয়ক, তার সাথে আমাদের সাথে থাকবে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট যেটাও অ্যাকুয়াসে থাকবে। আচ্ছা, তার সাথে আমাদের এবার উৎপাদ উৎপন্ন হবে। এখন উৎপাদে কি উৎপন্ন হবে, যেহেতু তোমরা এটা সাধারণভাবে একটা চিন্তা করো যে এতটুকু একটি বিক্রিয়ক, তারপরে আমাদের ওই পাশে উৎপাদ উৎপন্ন হবে। প্রথমে আমরা যে জিনিসটা চিন্তা করতে পারি, একটি বিক্রিয়কে সবচেয়ে বেশি যে বিক্রিয়াটা হয় সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই যে আমরা যদি একটু প্রতিস্থাপন ভাবে চিন্তা করি তাহলে আমরা দেখবো যে সোডিয়াম এই সিলভারকে প্রতিস্থাপিত করে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে এবং সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। তো প্রথমে আমরা এটাই করি, সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট আমাদের আগেই ছিল, আমাদের সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে যেটা সলিড হবে এবং এটা পাত্রের তলায় তলানি করবে, যে কারণে আমাদের এখানে একটি অধঃক্ষেপণ চিহ্ন আসবে। যেহেতু এটা ডাউন চিহ্নটা আসছে তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা একটি অধঃক্ষেপণ হচ্ছে, এবং এটা কিভাবে অধঃক্ষেপণ হচ্ছে তোমাদের এবার দেখিয়ে দেবো। তারপরে যেহেতু আমরা সিলভার এবং ক্লোরাইড শেষ করছি, তো আমাদের এখানে সিলভার যদি আমরা কাটি, এখান থেকে ক্লোরিন যদি আমরা কাটি, আচ্ছা সরি আমরা এভাবে কাটবো না, যদি আমরা এখান থেকে সিলভার কাটি আমরা ক্লোরিন কাটি, তো আমাদের কাছে আর কি থাকতেছে, আর আমাদের এখানে সোডিয়াম থাকতেছে আর নাইট্রেট থাকতেছে। তো আমরা লিখি সোডিয়াম নাইট্রেট ACl, আচ্ছা NaCl না, আমাদের সোডিয়াম নাইট্রেট থাকতেছে। আচ্ছা, এখন আমরা দেখতে পেলাম যে বিক্রিয়াটা এইভাবে সম্পূর্ণ হলো, যে জায়গায় আমাদের যে সিলভার নাইট্রেট ছিল, সিলভার নাইট্রেট থেকে সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়েছে এবং সিলভার ক্লোরাইডটি একটি অধঃক্ষিপ্ত হয়েছে, যেহেতু এখানে সলিড মানে কঠিন হয়েছিল যে কারণে আমাদের এটি পাত্রে অধঃক্ষিপ্ত হয়েছে। কিন্তু কিভাবে অধঃক্ষিপ্ত হয়, ধরো আমরা একটি পাত্র আঁকলাম, এই একটা পাত্র, এই পাত্রে বিক্রিয়াটা হয়েছিল। এখন এই বিক্রিয়াটি হওয়ার সময় যে জিনিসটা ছিল, যে দ্রবণ ছিল, দ্রবণ বিক্রিয়া হওয়ার পরে আমাদের এই বিক্রিয়া যে পাত্রের তলায় যে একদম নিচের দিকে অধঃক্ষিপ্তটা হয়েছে এবং পাত্রের তলায় তলানি পড়ে, এই যে পাত্রের তলায় তলানি পড়ে, এই তলানি পড়ার প্রক্রিয়াই হলো অধঃক্ষেপণ হওয়া। এই বিক্রিয়ায় মানে অধঃক্ষেপণ বিক্রিয়ায় পাত্রের তলায় তলানি পড়ে। আশা করি তোমরা অধঃক্ষেপণ বিক্রিয়াটি বুঝতে পেরেছো। অধঃক্ষেপণ বিক্রিয়ায় যে প্রথমে একটা বিক্রিয়া হবে, দুইটাই একওয়াসে থাকবে, পরবর্তীতে একটি উৎপাদে সলিড হয়ে যাবে, যে কারণে যেটা সলিড হবে ওটা একদম পাত্রের তলায় তলানি পড়ে যাবে। এইভাবে তোমরা একটি বিক্রিয়া দেখে চিনতে পারবা যে দুইটা একওয়াসে থাকবে এবং উৎপাদের একটা সলিডে থাকবে, এটা হলো একটা চিহ্ন। এবার আসি তোমাদের আরো একটি ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখা যাক জারণ সংখ্যা, যেটা তোমাদের কি টপিক। এখন কি টপিক, জারণ সংখ্যা। এই জারণ সংখ্যাকে আমি যদি গুরুত্বর দিক দিয়ে চিন্তা করি, তো এটা তোমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ গ মার্কের জন্য। তোমাদের গ মার্কের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি হলো এই তোমাদের জারণ সংখ্যা। জারণ সংখ্যা সম্পর্কে এবার একটু তোমাদের ব্যাখ্যা দেই। আচ্ছা যত লিখলাম, আচ্ছা দেখো জারণ সংখ্যা। এখন জারণ সংখ্যা কিভাবে বের করে, জারণ সংখ্যাতে তোমরা একটা জিনিস মনে রাখবা যে তোমরা অবশ্যই সবাই যৌজনী সম্পর্কে তোমাদের ধারণা আছে। জারণ সংখ্যা ওয়ান কাইন্ড অফ সেম, জাস্ট নট সিমিলার বাট কাইন্ড অফ সেম। তোমাদের একটি উদাহরণ দেই, ধরো সোডিয়াম নিয়ে চিন্তা করি আমরা, যদি সোডিয়াম, এই দেখো সোডিয়াম এনে সোডিয়াম, তোমরা কি জানো সোডিয়ামের জারণ সংখ্যা কত? তোমরা জানো না। এখন তোমরা অবশ্যই জানো যে সোডিয়ামের যৌজনী কত। সবসময় সব ক্ষেত্রে যৌজনী আর জারণ সংখ্যা সেম হবে না, যেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। প্রথমে সোডিয়াম অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রনকে আমরা ই মাইনাস দিয়ে প্রকাশ করি, ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা এখন দেখো যে সোডিয়াম অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রন ত্যাগ করে, কেন? কারণ দেখো আমাদের সোডিয়াম
সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 11। এখন তোমরা অবশ্যই জানো যে আমাদের যে অষ্টক মানে যারা অষ্টক মানে যে নিষ্ক্রিয় গ্যাস যারা আছে তাদের অষ্টক পূর্ণ থাকে। এখন যে আমাদের ক্লোরিন আমাদের আর্গন একটি অষ্টকপূর্ণ মৌল। আবার আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসের ভিতরে আরো একটা আছে যেটা হলো নিয়ন। এখন নিয়নের যোজনী মানে নিয়নের মোট কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে। এখন 10টা, তো আমাদের যে নাইট্রোজেনের 10টা ইলেকট্রন কাঠামো অর্জন করার জন্য কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে? নাইট্রোজেনের একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাইলে যখন নাইট্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন নাইট্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করার পরে নাইট্রোজেন মাইনাস হয়ে আরে না, যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন প্লাস হয়ে যায়। তো যখনই একটা ইলেকট্রন ত্যাগ করে তখন প্লাস হয়ে যায়, যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন মাইনাস হয়ে যায়। তোমরা এই জিনিসটা অবশ্যই জানো। এখন তোমরা দেখতে পাবো যে যেহেতু অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে, তাই এই জায়গায় আমরা জারণ মানের ক্ষেত্রে কিছুটা এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের অষ্টক পূরণের জন্য যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করছে তাই নাইট্রোজেনের জারণ সংখ্যা 1। আচ্ছা, নাইট্রোজেনের জারণ সংখ্যা 1 ত্যাগ করে তাই নাইট্রোজেন না। আমি যদি যে জায়গায় নাইট্রোজেন বলছি ওই জায়গায় নাইট্রোজেন না, ওই জায়গায় হবে সোডিয়াম। সরি, যারা নাইট্রোজেন শুনছো তাদের জন্য সরি, সোডিয়াম হবে। সোডিয়াম এর জারণ সংখ্যা +1। আচ্ছা, এখন আমরা বুঝতে পারলাম যে সোডিয়ামের জারণ সংখ্যা +1। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখন অন্য বিষয়ের ক্ষেত্রে কি জারণ সংখ্যা এইভাবে বের করতে হবে? তো আমি তোমাদের বলি যে হ্যাঁ, তোমাদের এইভাবে বের করতে হবে, কিন্তু কিছু কিছু আছে যেগুলো ব্যতিক্রম, যেগুলো যৌগ গঠনের ক্ষেত্রে ভিন্নতা আছে এবং আচ্ছা যৌগ গঠনের জন্য ওগুলোর জারণ সংখ্যা ভিন্ন আসতে পারে। যেমন ধরো আমি তোমাদের অন্য একটি দেই, যেমন অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? 8। আচ্ছা, এখন দেখো অক্সিজেন তো অষ্টক পূরণ করে নাই, যেহেতু তার প্রথম 2টা শক্তি স্তর এবং শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন নাই, যেহেতু সে অষ্টক পূরণ করে নাই। এখন তার অষ্টক পূরণ তো করতে হবে, যে কারণে সে কি করবে? অক্সিজেন মানে নিয়নের কাঠামো অর্জন করার জন্য অক্সিজেনের 2টি ইলেকট্রন অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে তাই অক্সিজেন এর জারণ সংখ্যা, যেহেতু সে 2টা ইলেকট্রন গ্রহণ করে, তোমাদের মনে আছে অবশ্যই, যদি গ্রহণ করে তাহলে মাইনাস হয়, যদি ত্যাগ করে তাহলে প্লাস হয়। এটা মনে রাখবা, গ্রহণ করলে মাইনাস আর ত্যাগ করলে প্লাস। আচ্ছা, এটা সবাই মেনশনেবল যে এটা তোমাদের যেন কোনোভাবে ভুল না হয়। গ্রহণ করলে মাইনাস এবং ত্যাগ করলে প্লাস। আচ্ছা, এখন দেখো যেহেতু অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে তাই অক্সিজেন 2 মাইনাস। অক্সিজেন এর জারণ মান -2। আচ্ছা, এখন তোমরা বুঝতে পারছো যে এইভাবে জারণ মান সচরাচর বের করে থাকে। এবং তোমাদের জারণ সংখ্যা সম্পর্কে বাড়তি যে জিনিসটা বলবো সেটা হলো ধাতু ইলেকট্রন গ্রহণ করে এবং অধাতু ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা, একবার দেখা যাক। অধাতু ইলেকট্রন গ্রহণ করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। তো আচ্ছা, আচ্ছা, এটা তোমাদের অন্য একটি সেই দিয়ে দিই, এটা থাক, তোমরা এই জায়গা থেকে সবাই নোট ডাউন করে নিও। আচ্ছা,
ত্যাগ করে যেহেতু ধাতু ইলেকট্রন ত্যাগ করে তাই ধাতুর জারণমান সবসময় সবসময় মানে কিছু ক্ষেত্রে +1 হয় এবং প্লাস সবসময় ধাতুর জারণমান প্লাস হবে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে তাই অধাতুর জারণমান মাইনাস হবে। এখন -2 হইতে পারে, -1ও হইতে পারে। এখন এটা হোয়াট এভার ইট ইজ, জাস্ট মাইনাস সামথিং। এই জায়গায় -1 হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এই জায়গায় যেহেতু অধাতু তাই মাইনাস হবে, অধাতুর জারণমানে মাইনাস হবে এবং ধাতুর জারণমান প্লাস হবে। এখন +1 হইতে পারে, আবার +2, 3 যেগুলো কিছু হইতে পারে। এখন আমরা একটি এক্সারসাইজে আসি। আমাদের জারণ সংখ্যা বের করার জন্য একটি এক্সারসাইজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জারণ সংখ্যাতে প্রথমে কি আছে, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কি H2SO4। এখন H2SO4 এ S মানে সালফারের জারণ মান নির্ণয় করতে বলছে। এখন সালফারের জারণ মান আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা দেখি যে আমাদের যে জিনিসটার জারণ মান বের করতে বলছে ওই জিনিসটা আমরা একটু লিখি। তো হয়তো তোমাদের দেখা একটু কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, তারপরে জাস্ট একটু কষ্ট করো। প্রথমে আমরা দেব ধরি আমাদের যে জিনিসটার জারণ মান বের করতে বলছে, যেহেতু আমাদের এখানে সালফারের জারণ মান বের করতে বলছে, তো আমরা সালফারের জারণ মান বের করার জন্য প্রথমে আমরা ধরবো যে H2SO4 সালফার এর জারণ মান x। আচ্ছা, একটু সুন্দর করি, সালফারের জারণ মান x। এখন দেখো যে যেহেতু আমরা সালফারের জারণ মান বের করতে বলছে, যেহেতু বলছিল সালফারের জারণ মান কত, তো আমরা জানি না যে সালফারের জারণ মান কত। প্র্যাকটিক্যালি আমরা যদিও জানি যে সালফারের জারণ মান একটা কিছু হয়, সালফারের জারণ মান হইতে পারে 2, হইতে পারে 4, হইতে পারে 6, এই তিনটার ভিতরে যে কোনো একটা হবে, কিন্তু কত হবে আমরা এটা জানি না। এই যৌগে বিভিন্ন যৌগের ভিত্তিতে জারণ মান চেঞ্জ হয়ে থাকে। এখন H2SO4 এর সালফারের জারণ মান কত এটা আমরা জানি না, যে কারণে আমরা দেব মান বানাম সালফারের জারণ মান x। আমরা ধরে নিলাম সালফারের জারণ মান x। তো এখন আমরা দেখি কিভাবে এটা সলভ করতে হয়। প্রথমে দিলাম যে আমরা সালফারের জারণ মান, যে হাইড্রোজেনের জারণ মান কত, আমরা জানি হাইড্রোজেনের জারণ মান +1। যে আমরা আরেকটা জিনিস বলে থাকি যে আমাদের যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, সচরাচর গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেগুলোর জারণ মান +1ই হয়। এখন হাইড্রোজেনের জারণ মান +1 হয়, কিন্তু কিছু কিছু হাইড্রোজেন আছে যাদের জারণ মান -1 হয়ে থাকে, যেটা হ্যালাইড হাইড্রোজেনের জারণ মান -1 হয়। এখন দেখো যে আমাদের +1 দিলাম, তারপরে গুণ 2, যে আমাদের এতটুকুর কাজ শেষ। তারপর আমরা দেবো প্লাস, তারপরে আমাদের সালফার, যেহেতু সালফারের জারণ মান আমরা x ধরে রাখছি, তো আমাদের সালফারের জারণ মান x প্লাস অক্সিজেন, আমাদের অক্সিজেনের জারণ মান -2। তো আমরা প্রথমে যেহেতু এই যে প্লাস দিছি, তো আমরা ব্র্যাকেটে -2 দিলাম। যেহেতু 4টা গুণ অবস্থা আছে, তো আমরা 4 গুণ দিলাম, সমান সমান 0। আচ্ছা, এতটুকু দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখলাম। তো একের সাথে 2 গুণ দিলে কত হয়? 2 প্লাস যেহেতু x। আচ্ছা, তারপরে আমাদের এখানে 4-এর সাথে 2 গুণ দিলে কত হয়? -8 সমান 0। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? x -6 সমান 0। এখন আমাদের লাস্টের ফাইনাল অ্যান্সার কত আসবে? x এর মান এই জায়গায় 6 মাইনাস অবস্থায় আসছিল, ওই পাশে গেলে কি হবে? +6। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এই জায়গায় প্লাস কেন দিলাম। তোমরা মনে রাখবে যে অঙ্ক যখন তোমরা করো, এই সমানের এই পাশে থাকতে যে জিনিসটা তোমরা ওই পাশে নাও, ওটা যদি যোগ চিহ্ন হয় তাহলে ওটা আমরা দেই না, কিন্তু জারণ মান বের করার সময় আমরা প্লাস চিহ্ন দেব। সমানের ওই পাশে গেলে যদি প্লাস চিহ্ন প্রথমে থাকে আমরা প্লাস চিহ্ন দেব, আর যদি মাইনাস চিহ্ন আসে তাহলে আমরা অবশ্যই মাইনাস চিহ্ন দেব। এটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা তোমরা যদি জারণ সংখ্যা বের করার সময় লাস্টের লাইনে তোমরা যদি জারণ মান এই প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্নতে না দাও, তাহলে তোমাদের জারণ মান
স্যার জিরো দেওয়ারও সম্ভাবনা রাখে, জিরো দেওয়ারও ক্ষমতা রাখে। তো আমরা বুঝলাম যে জারণ মান কিভাবে বের করে, যেখানে আমরা প্রথমে একটি এক্সাম্পল দিলাম যেখানে H2SO4 এর সালফারের জারণ মান আমরা বের করলাম। সালফারের জারণ মান কত আসলো? +6। যেখানে আমি তোমাদের আগেই বলেছিলাম যে সালফারের জারণ মান আমাদের হয় 2 আসবে অথবা 4 আসবে অথবা 6 আসবে, এই তিনটার ভিতরেই একটা আসবে। যেখানে আমাদের সালফারের জারণ মান 6, যেখানে আমাদের সালফারের জারণ মান আসলো কত? 6। আচ্ছা, এবার তোমাদের যেহেতু আমরা এইটা দেখছি, তো আমরা জারণ মানের আরো কিছু দেখি, কেননা আমাদের জারণ মান সম্পর্কে ক্লিয়ার ডিটেল রাখা উচিত। জারণ মান অনেক বেশি আসে এবং গতে আসার জন্য এটি একটি পারফেক্ট। তো আমরা এখন দেখি আমাদের একটু ওয়েটের তুলনায়, যে H2SO4 এর তুলনায় এটা একটু কঠিন, যেটা হলো K2Cr2O7, যেখানে আমাদের ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করতে হবে। এখন আমরা দেখি কিভাবে আমরা এখান থেকে জারণ মানটা বের করব। দেখেই মনে হইতে পারে যে এটা এত বড়, একটু কঠিন কঠিন লাগতেছে, আসলে বিষয়টা এতটাও কঠিন না। আমরা কি নিয়মটা করব, আমাদের অবশ্যই মনে আছে যে প্রথমে আমরা লিখবো ধরি, লিখছি, তারপরে দেবো যে আমাদের K2Cr2O7 দিলাম, এর O7 এর ধরি K2Cr2O7 এর জারণ মান x। হ্যাঁ, আমরা ধরছি যে আচ্ছা জারণ মানে এ ক্রোমিয়ামের জারণ মান। আমাদের একটু শুদ্ধভাবে বুঝাই লিখতে হবে যাতে স্যাররা বুঝতে পারে যে আমরা কি করতে চাচ্ছি। এর জারণ আচ্ছা জারণ মান x। আচ্ছা বুঝলাম, ওটা তোমরা অ্যাভয়েড করো। তো আমরা দেখলাম এই জিনিসটা। তো প্রথমে কি পটাশিয়াম, তোমাদের অবশ্যই মনে আছে একটু আগে তোমাদের আমি বলেছি যে গ্রুপ 1, মানে গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, আবার হলো যে পটাশিয়াম, এগুলোর জারণ মান +1। তো আমরা ওই ক্ষেত্রে আমরা তো আগে থেকে যেহেতু জানি, তাছাড়াও আমাদের পটাশিয়ামের জারণ মান +1। আমি তোমাদের যে জারণ মান কিভাবে বের করতে হয় এটার একটি ছক আছে, জারণ সংখ্যার একটি ছক আছে, যে ছকটা তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকেই দেখে নিবে। তো আমরা এখন দেখি যে জারণ সংখ্যাতে K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ মান কত হয়। তো প্রথমে K2Cr2O7, আচ্ছা আমরা K +1, দুইটা যেহেতু গুণ অবস্থা আছে আমরা 2 দিলাম, তারপর আমরা প্লাস চিহ্ন দেবো, তারপর ক্রোমিয়ামের জারণ মান আমরা কত জানি x, তো আমরা x আগে লিখলাম, তারপর আমাদের ক্রোমিয়ামের সাথে যেহেতু দুইটা গুণ অবস্থা আছে দুইটা গুণ দিলাম, তারপরে যোগ অক্সিজেনের জারণ মান আমরা জানি -2, 7 যেহেতু আছে 7কে আমরা গুণ অবস্থায় দেবো, তারপরে আমরা এতটুকু দিলাম আমাদের, তারপর আসতেছে হলো 0, সমানের ওই পাশে আমরা 0 দেবো। আমাদের কিছু ব্যতিক্রম ধর্মীয় কিছু জারণ মান আছে, জারণ সংখ্যা বের করার কিছু আছে যেগুলো একটু ব্যতিক্রম, যেগুলো করার পরে তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখি আমরা বাঁ দিই। আচ্ছা 2 এর সাথে 1 গুণ দিলে কত 2, তারপর আমাদের কত x এর সাথে 2x প্লাস 7 দুগুণে -14। আচ্ছা এতটুকু দিছি। আচ্ছা আমরা যেহেতু বুঝতে পারছি এখানে 2 এর থেকে 14 বিয়োগ করলে আমাদের কাছে থাকে কত 2x -12 = 0। আচ্ছা এতটুকু বুঝতে পারছি, যেহেতু এটা সমানের এই পাশে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। আচ্ছা 2x +12। আচ্ছা এখন 2 এই পাশে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের জারণ মান কত আসলো +6। 12কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের 6 আসবে, ওই ক্ষেত্রে আমাদের উত্তর আসে এখানেও 6। এখন সব ক্ষেত্রে কি আমাদের জারণ মান এরকম 6ই আসবে? না, আমাদের যে জারণ মান বের করতে বলবে এটা বিভিন্ন সময় বিভিন্ন কিছু আসতে পারে, আমাদের জারণ মান 2ও আসতে পারে, অনেক সময় 1ও আসতে পারে, এটা বিভিন্ন যৌগ অনুসারে বিভিন্ন মৌলের জারণ মান ভিন্ন ভিন্ন আসতেই পারে। এখন আমরা বুঝলাম যে এখানে আমাদের জারণ মান কত আসছে, আমাদের ক্রোমিয়ামে মানে K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ মান আসছে +2। তো আমরা +6 আসছে। তো আমরা এখন পরবর্তী আরো একটি জারণ মানে যাই, যেটা হলো দিস ইজ টাইম ফর স্পেশাল, যেটা আমাদের সবচেয়ে বেশি মাথা নষ্ট করার জন্য যথেষ্ট, এবং এটা দেখে একটু স্টুডেন্টরা ভয় পাবে, যেটা দেখে মনে হতে পারে যে জারণ মান একটু আগে শিখলাম কত সহজগুলা, এখন দেখি কত কঠিনগুলা। আসলে বিষয়টা অনেক সোজা, আমরা একটু দেখলেই বুঝতে পারবো যে প্রথমে আমাদের কি বলছে যে
মানে থার্ড ব্র্যাকেট আছে, তো থার্ড ব্র্যাকেটের পরে আমাদের যে SO4 যেটা একটি যৌগমূলক গুণ করা আছে। এবার আমাদের এখানে বলছে যে কপারের জারণ মান নির্ণয় করতে হবে। এখন আমরা জাস্ট এত কিছু কষ্ট করবো না, আমরা জাস্ট একটা জিনিস জানি, যেটা হলো আমাদের যে কোনো একটি জিনিসের জারণ মান বের করতে বলুক না কেন, আমরা ওই জিনিসের প্রথমেই দেব যে ধরি দিয়ে যে জিনিসটার জারণ মান বের করতে বলেছে সেই জিনিসটা আগে দেব এক্স। ধরি এই যৌগের জারণ মান এই মৌলটার এক্স দেওয়ার পরে তারপরে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগাবো। তো দেখি আমাদের যৌগটা এটা ছিল, হ্যাঁ ধরি, প্রথমে ধরি, আচ্ছা ধরলাম কপার দিয়ে আমরা NH3, তারপরে বাইরে 4, তারপরে আমাদের এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ SO4। আচ্ছা ধরি কপার, যেহেতু আমাদের কপারের জারণ মান বের করতে বলছিল, তো আমরা কপারকে এক্স ধরে নেব। মান এক্স। এখন দেখি আমরা এটা কিভাবে বের করতে পারি। প্রথমে কপারের জারণ মান কত, এক্স, ধরলাম এক্স। তারপরে ধরো এখন এটা দেখে অনেকজন বুঝবেই না যে আমরা কি করবো। এখানে নাইট্রোজেন আমরা দেখতে পাচ্ছি না, আমরা কি জানি যে জিনিসটা কতগুলো ইলেকট্রন গ্রহণ করে কতগুলো ইলেকট্রন ত্যাগ করে, এইটার ভিত্তিতে আমরা বিবেচনা করি সাধারণত। এখন নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, 7। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7। এখন নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা যেহেতু 7, তো আমরা বুঝতে পারি যে নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা 7, তার অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন লাগবে, 3টা ইলেকট্রন। যেহেতু তার 3টা ইলেকট্রন লাগবে, তো তাহলে সে 3টা ইলেকট্রন গ্রহণ করবে। যেহেতু সে 3টা ইলেকট্রন গ্রহণ করবে, 3টি ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা হবে -3। নাইট্রোজেনের জারণ সংখ্যা তখন হবে -3। যদি অষ্টক পূরণের জন্য যতগুলো গ্রহণ করবে ততগুলো তার, মানে যতগুলো গ্রহণ করবে সেটাই হবে তার, ওই মাইনাস চিহ্ন দিয়ে সেটা হবে তার জারণ মান। আচ্ছা জারণ মান বুঝতে পারলাম, আমাদের নাইট্রোজেনের জারণ মান -3। এখন দেখো তো এই যৌগগুলোটা একটু ব্রেকডাউন যদি করি আমরা, যে আমাদের কি ছিল এখানে, নাইট্রোজেনের জারণ মান আমাদের কত আসলো, -3, ঠিক আছে। আচ্ছা আমাদের আর কি আছে, হাইড্রোজেনের জারণ মান আমরা কত, 1। হাইড্রোজেনের জারণ মান কত, +1। এই +1 এর সাথে কত গুণ গেল, 3। তো আমরা 3 যদি গুণ করি আলটিমেটলি আমাদের জারণ মান হবে +3। ঠিক কিনা? আচ্ছা ঠিক। এখন আমাদের জারণ মান যে জায়গায় আছে -3 এর সাথে আমাদের +3, যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা কি দেখতে পাবো, যে আমাদের -3 +3 আলটিমেটলি 0। তো আমাদের টোটাল এতটুকের ভ্যালু কিন্তু 0। এখন আমাদের কপারের সাথে যোগ দিলাম, যে টোটাল এতটুকের মান 0, এর সাথে গুণ অবস্থায় আছে কি 4, তাহলে 0 × 4। তোমরা এই কনসেপ্ট যদি বুঝতে পারো, এই কনসেপ্ট যদি তোমরা না বোঝো, যদি তোমরা এই কনসেপ্টটা না বুঝতে পারো, তোমরা একবার পজ করে তোমরা আবার ফিরে যেয়ে এই জিনিসটা যেটা বুঝালাম সেটা তোমরা আরেকবার বুঝে নাও। তোমরা যদি এটা না বুঝতে পারো, তোমরা আর কখনো এই জিনিসটা বুঝতে পারবে না বলে আমি মনে করি। তো দেখি এইভাবে যে আমাদের এতটুকুর জিনিস 0 আসলো, তারপরে 4, তারপর আমাদের ব্র্যাকেট ক্লোজ, তারপরে আসে আমাদের প্লাস। আচ্ছা এখন দেখো যে আমাদের যে সালফার, কিছু যৌগমূলক আছে, যে যৌগমূলকগুলো যে জারণ মান ফিক্সড। এখন একটা যৌগমূলকে যে জারণ মান কত হবে সেটা আমাদের নির্দিষ্টভাবে নির্ধারিত করা আছে, যেটাও তোমাদের ডিসক্রিপশনে আমি তোমাদের ওই ছবিটাও দিয়ে দেবো। প্রথমে দেখো সালফার। আচ্ছা সালফারের জারণ মান কত, মানে H2SO4, এটার জারণ মান এত, এটা মুখস্থ, এটার জারণ মান আমাদের মুখস্থ। তো এখানে আমাদের জারণ মান -2, টোটালের জারণ মান, এই টোটালের জারণ মান -2। আচ্ছা তো আমরা সমান 0, এতটুকু আমরা জানি। তারপরে আমাদের এতটুকু তো 0 হয়ে গেল, মানে আমাদের এতটুকু গায়েব হয়ে যাবে।
আচ্ছা, এতটুকু আমাদের গায়েব হয়ে গেছে। এবার আমাদের আছে কি -2, 2 সমান 0। তো আমাদের এখানে কত -2 আছে, ওই পাশে গেলে কি হবে +2। এইভাবে আমাদের কপারের জারণ মান আসবে হলো, হ্যাঁ, এইভাবে আমাদের কপারের জারণ মান আসলো +2। বিভিন্ন যৌগে বিভিন্ন মৌলের জারণ মান ভিন্ন ভিন্ন আসতেই পারে, এটা কোনো ভয়ের বিষয় না। বিভিন্ন যৌগের জারণ মান ভিন্ন ভিন্ন আসতে পারে, জাস্ট আমাদের প্রসেসটা মনে রাখতে হবে কিভাবে করতে হয়। এটা যদি আমরা একবার বুঝতে পারি তাহলে আমরা কোনো ধরনের জারণ মান আর ঠেকবো না। তো ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পারলা যে জারণ সংখ্যা কিভাবে বের করতে হয়, এবং আমি বিশ্বাস করি যে তোমরা ভবিষ্যতে এর চেয়ে কঠিন কঠিন জারণ মান দেখলে তোমরা এগুলো সলভ করতে পারবা। তো এই জিনিসটা মাথায় রেখে আমি তোমাদেরকে কিছু কাজ দিতে চাই, যেগুলো তোমরা অবশ্যই বাসায় সলভ করবে, এবং সেগুলো সলভ করার পরে তোমরা এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে সেগুলো লিখে দিবে। তো এবার আসি, তোমরা যা যা করবে তা হলো, যেমন ধরো একটি যৌগ আছে, যে যৌগতে আমরা রেখেছি প্রথমে HNO3, যেটা হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান কত। তারপরে আমরা রেখেছি যে Na2SO2 এ সালফারের জারণ মান কত। এইভাবে আমরা আরো একটি, যেটা হলো কি কপার আয়োডাইডে কপারের জারণ মান কত। এইভাবে আমি তিনটা জিনিসের জারণ মান বের করতে বলেছি, যে তিনটা জিনিসের জারণ মান বের করার ফলে তোমাদের আর সাধারণ যে জারণ সংখ্যা বের করতে হয় সেগুলো সম্পর্কে তোমাদের আর কোন ধরনের আটকানোর সম্ভাবনা থাকবে না। আর তোমরা যে সকল জারণ মান তোমরা করেছো, আচ্ছা, তো অবশ্যই তোমাদের আর জারণ সংখ্যা নিয়ে কোনো সমস্যা হবে না। এখন তোমাদের আমি অবশ্যই এর আগে যে জারণ মানটা ছিল এটা দেখো, তোমাদের দেখতে একটু কঠিন কঠিন লাগতেছিল, যেটা এই সলভ করার পর তোমাদের অবশ্যই বুঝতে আর কোনো সমস্যা নেই। এবং এবার তোমাদের যে কাজগুলো দিলাম এগুলো করার পরে তোমাদের আর কোন ধরনের জারণ মানে সমস্যা হবে না। এবার আসি তোমাদের যে বাকি নেক্সট ক্লাসে তোমাদের যা নিয়ে আলোচনা করবো সেগুলো নিয়ে। তোমরা একবার চিন্তা করো তো, আমরা যখনই দেখি যে একটা পাত্র, অথবা ধরো একটি লোহার পাত্র, যে লোহার পাত্র কিছুদিন পরে মরিচা ধরেছে, তোমরা কি বলতে পারো যে সেখানে মরিচা কেন ধরে? আবার ধরো তোমাদের নেক্সট ক্লাসে আমি তোমাদের এমন জিনিস বলবো, যেটা হলো যে আমরা জানি যে আনারস এবং দুধ একসাথে খেলে আমাদের পেটে সমস্যা হয়। অনেকে বলে থাকে যে আমাদের পেটে সেটা বিষ হয়ে যায়। আসলে কি তা হয়, নাকি এটা বিষয়টা আসলে একটি কাল্পনিক, এটা বানানো কথা? আমরা এটা একটি সায়েন্টিফিক ভাবে এটা ব্যাখ্যা করব, এবং এটি বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করব। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে আমরা এটাও দেখতে চলেছি যে যখন আমাদেরকে মৌমাছি কামড় দেয় অথবা পিঁপড়া কামড় দেয়, পিঁপড়া কামড় দিলে আমাদের ওইখানে জ্বালাপোড়া হয়, এবং আমরা যদি ওইখানে চুন ঘষি কেন আমাদের ওই জ্বালাপোড়াটা কমে যায়। আমরা এটা পরবর্তী ক্লাসে ডিটেলসে আলোচনা করব, এবং আমি তোমাদেরকে এই গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের স্বাভাবিক এই বিষয়গুলো নিয়ে আর কোনো ধরনের ঝামেলা হবে না। তোমাদের রাসায়নিক বিক্রিয়ার বেসিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কারণগুলো তোমরা বুঝতে পারবা। এখন তোমাদের যে জারণ মান সম্পর্কে যেহেতু আর কোনো ধরনের ঝামেলা থাকবে না, তো নেক্সট ক্লাসে তোমাদের আমি একটি ফাইনাল জারণ মান নির্ণয় করার একটি অঙ্ক করাবো, যা করার পরে তোমরা অবশ্যই জারণ মান সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের ঝামেলা থাকবে না। তো তোমাদের ওই জারণ মানটা হবে কিছুটা এরকম, যে একটি যৌগ থাকবে, যে যৌগতে তোমাদের ইনভার্স দেওয়া থাকবে। ওই জারণ মানটা একটু পদ্ধতিটা চেঞ্জ, জাস্ট এই অঙ্কটা করার পরে তোমাদের আর জারণ মান কোনো সমস্যা থাকবে না। জাস্ট তোমরা এই তিনটা জারণ মান করো, এবং করার পরে তোমরা কমেন্ট বক্সে বলে দাও যে তোমাদের উত্তরটা কত আসছিল, যে নাইট্রিক অ্যাসিডে তোমাদের নাইট্রোজেনের জারণ মান কত, সালফারের জারণ মান কত, এবং কপারের জারণ মান কত। তিনটা জারণ মান তোমরা কমেন্ট বক্সে আমি চাই, এটা তোমাদের কাজ। তো আজকের মতো এই ক্লাসটি তোমাদেরকে এখানেই শেষ করছি, এবং তোমাদের আগামী ক্লাসের জন্য আমার আমন্ত্রণ রইলো, এবং আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তো আজকের মতো তোমাদের কাছে বাই 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 এভরিওয়ান। Summit is a dot on the far horizon. Steady steps in the blue and the gold. Aspire to the climb while the sun is rising. Academy stories that are waiting to be told. Aspire Academy.